আসসালামু আলাইকুম। আমি সার্টিফাইড ডায়েট অ্যান্ড ফিটনেস কোচ আব্দুল্লাহ আল খালেদ এবং ন্যাশনাল জাজ বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন। আমাদের সাথে আজকে আছে জাহিদ। জাহিদ হচ্ছে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার শাহজালাল ইউনিভার্সিটি থেকে। তো আজকে আমি ওর অফিসে আসলাম, তো মনে হলো যে এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। জাহিদ হচ্ছে খুব প্যাশনেট লেখাপড়ার ব্যাপারে, এক কথায় জ্ঞানের সাগর, অনেক লেখাপড়া করে। তো আমিও শিখতে আসলাম, আমারও তো অনেক প্রশ্ন আছে। তো আমি সরাসরি প্রশ্ন চলে যাই। জাহিদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন ওকে, আছেন? তো আমি প্রথম প্রশ্ন যেটা করি, আমার একদম শর্ট শর্ট একটা আনসার হ্যাঁ, দিব এবং অবশ্যই। আমজনতার জন্য, নাথিং টেকনিক্যাল। অবশ্যই ভাই। এই যে আমরা যে সারাদিন রোজা রাখি, সারাদিন রোজা রাখার পরে যে ইফতার করি, দেখা যায় যে ইফতার করার পরে প্রচন্ড টায়ার্ড লাগে, ঘুম লাগে। এই জিনিসটা আসলে কেন হয়? আচ্ছা ভাই, দেখেন, আমরা দীর্ঘ সময় যখন না খেয়ে থাকি, আমাদের পাকস্থলীটা হচ্ছে কাইন্ড অফ বেলুনের মতো অঙ্গ। যখন আমরা কিছু খেলাম না সারাদিন, তখন কিন্তু এটা কাইন্ড অফ চুপসায়ে যায়। আবার হঠাৎ করে যখন আমরা ইফতারে খাওয়া শুরু করলাম, তখন সেটার মধ্যে কিন্তু খাবার পড়ার সাথে সাথে সেটা কিন্তু ফুলে যায়। আর সেটা ফুললে সেটার বাইরে থাকা কিছু নার্ভ থাকে, স্নায়ু থাকে, যেগুলোকে এন্টেরিক নার্ভ বলা হয়। এই এন্টেরিক নার্ভের আরেকটা নাম হচ্ছে সেকেন্ড ব্রেন। এটা কিভাবে, এটা যখন কাজ করে তখন আমাদের ব্রেইনের নার্ভটারে কিছু সময়ের জন্য সে শান্ত রাখতে চায়। কারণ সে মনে করে যদি আমার এনার্জি বার্ন করতে হয়, তাহলে ব্রেনকে কিছু সময়ের জন্য স্টপ রাখতে হবে। এই জন্য কি হয়, আমাদের ব্রেইনের স্নায়ুগুলো কিছু সময়ের জন্য শান্ত হয়, আমাদের ঘুম পায়, একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে যে সারাদিন যখন আমরা কিছু খেলাম না, আমাদের কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেলটা অনেক কম। হঠাৎ করে যখন আমরা খাবার শুরু করি, কোনো আমরা খেজুর, শরবত, মিষ্টি জাতীয় খাবার দিয়ে সাধারণত শুরু করি, তখন কি হয় যে হঠাৎ করে ব্লাডে গ্লুকোজ লেভেল স্পাইক হয়। যার কারণে কি হয় যে আমাদের বডিটা কিছুটা টায়ার্ডনেসে চলে যায়, আবার হঠাৎ করে বেড়ে যায়, কমে যায়। এই কারণে কিন্তু আমাদের টায়ার্ড লাগে। এখন এইটা ব্যাপারে আসি যে কি করলে আসলে খুব বেশি টায়ার্ড লাগবে না। প্রথমত হচ্ছে যে আপনারা আস্তে আস্তে খাবেন, ধীরে ধীরে। কারণ আমাদের বডিটা হঠাৎ করে যখন অনেক বেশি খাবার পায়, তখন কিন্তু সে আসলে বাকি সব কিছু স্টপ করে দিয়ে চায় শুধু এই যে পেটের মধ্যে, মানে পাকস্থলীর মধ্যে থাকা নার্ভ এবং এই আমাদের হরমোন এনজাইমগুলোকে সিক্রেশন করা শুরু করে। যার কারণে বডির বাকি অংশগুলা একটু শান্ত থাকে বা রিল্যাক্সে চলে যায়, টায়ার্ডে চলে যায়। তো আস্তে ধীরে খেলে বডি কিন্তু সেটাকে আস্তে ধীরে অ্যাডাপ্ট করে নিতে পারে, যার কারণে আমাদের টায়ার্ডনেসটা কমে যায়। আচ্ছা, থ্যাংক ইউ, খুব সুন্দর একটা আনসার দিছে। আমিও কিন্তু প্রথম রিজনটা জানতাম না, মানে হালকা ধারণা ছিল, কিন্তু এত ডিটেল জানতাম না। আমিও শিখলাম। ওকে, নেক্সট কোশ্চেন। তাহলে আমরা ইফতারে কি খাবো? তাহলে ইফতারে আসলে আমার কাছে মনে হয়, প্রথম তো বললাম ধীরে ধীরে খাবেন। তো শুরুতেই আপনারা খেজুর দিয়ে খেতে পারেন। খেজুর কিন্তু আপনাকে খুব একটা ন্যাচারাল সুগার, যেহেতু খুব একটা গ্লুকোজে স্পাইক করে না। শরবতটা একটু অ্যাভয়েড করে পানিটা খাওয়ার চেষ্টা করবেন। আর আপনারা প্রোটিন রাখতে পারেন, যেহেতু প্রোটিন হচ্ছে স্লোলি আপনাকে এনার্জি দিবে। কার্বোহাইড্রেট একটু কম রাখতে পারবেন, বিশেষ করে যেটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, সেগুলা অ্যাভয়েড করতে পারেন। কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেহেতু আপনারা সারাদিনের পর হঠাৎ করে খাচ্ছে, যদি গ্লুকোজ লেভেল স্পাইক হয়ে যায় বা ওঠানামা করে, তখন কিন্তু বডি কিন্তু রিল্যাক্সে চলে যেতে পারে। যদি এনার্জি থাকতে চান, তাহলে হালকা পাতলা খাবার এবং ধীরে ধীরে খাবেন। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটু খেয়ে নামাজ পড়ে ধীরে ধীরে বাকি খাবারটা আপনারা কমপ্লিট করবেন। এটা কিন্তু একটা গুড স্ট্র্যাটেজি। আমি কিন্তু নিজেও এটা ফলো করি। আমি খেজুর খাই, খেয়ে পানি খাই, একটা প্রোটিন শেক খাই, তারপরে কিন্তু আমি নামাজ পড়তে যাই। নামাজ পড়ে তারপরে আমি কিন্তু আমার মিলগুলো নেই। ভেরি গুড স্ট্র্যাটেজি, আসলে আমরা নিজেরাও এটা ফলো করি। ওকে, নেক্সট কোশ্চেন। যদি ইফতারে এভাবে খেলাম, তাহলে সেহরিতে কিভাবে খাবো এবং সেহরিতে সেহরিতে, কি ধরনের খাবার উচিত? হ্যাঁ হ্যাঁ, সেহরি তো একইভাবে। আমরা কিন্তু ইফতার আর সেহরির মাঝখানে, বিশেষ করে সিলেটি যারা আছে, আমরা কিন্তু ইফতারে অনেক খাবার খাই। যার কারণে দেখা যায় অনেকেই রাতে ভাত খান না, বা যদি রাতে ভাত খানো, তাও কিন্তু 4-5 ঘন্টার একটা গ্যাপ পড়ে যায়। আবার সেহরি খাওয়ার পরে আমাদের কিন্তু আরও 10-12 ঘন্টার জন্য আমাদের ফাস্টিংয়ে চলে যেতে হবে। যে কারণে সেহরিতে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট খাবারটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কমপ্লেক্স কার্বোহাইড্রেট কি? যে কার্বোহাইড্রেট, সিম্পলি যদি বলি, কমপ্লেক্স কার্বোহাইড্রেট হচ্ছে যে কার্বোহাইড্রেট স্লোলি আপনাকে গ্লুকোজ লেভেলটা, মানে যে খাবারগুলো আমাদের ফাইবার থাকে বেশি, আপনার কার্বোহাইড্রেট সোর্স, যেরকম ওটস আছে, ওটস আছে, কর্ন আছে, এবং ভাত হচ্ছে মডারেট ফাইবার। ভাত মডারেট ফাইবার, এগুলো আপনারা অ্যাভয়েড করে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। ফর এক্সাম্পল, এই ভাতের মধ্যে যদি আপনারা মোটা চালের ভাতগুলা যদি খান, যেগুলো হচ্ছে মিনিকেট না, যেগুলো হচ্ছে মোটা চালের ভাত, মানে প্রসেসড চাল না, যেটা প্রসেসড না এক কথায়, হ্যাঁ, মানে যেটা ফাইবার সমৃদ্ধ যে চালটা, এটা কিন্তু এখন মার্কেটে আবার নতুন করে ধীরে ধীরে আসছে। যেহেতু এক সময় বলা হতো যে মোটা চাল হচ্ছে গরিবের চাল, কিন্তু এখন কিন্তু এই জিনিসটা আবার ফিরে আসছে হেলদি হিসাবে, যে উচ্চ ফাইবার সমৃদ্ধ। ওকে, তো আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এই যে ইফতারের পরে যে আমার টায়ার্ড লাগে, এই যে ঘুম ঘুম লাগে, আমি কি ঘুমাবো না ঘুমাবো না? অনেকে আছে কিন্তু যে ইফতার করে ঘুমায় যায়। ঘুমালে আসলে আমি যেটা বলি যে ঘুমালে আসলে কি হয় যে আপনার দ্রুত গ্লুকোজ লেভেল স্পাইক হলো, তখন গ্লুকোজটা কি, গ্লুকোজকে ইনসুলিন কি করে, ইনসুলিন হচ্ছে গ্লুকোজটা ব্লাড থেকে নিয়ে আপনার মাসেল বা ফ্যাটের মধ্যে রিজার্ভ করে রাখে।
এখন যখন আপনি সাথে সাথে আপনার টায়ার্ড লাগলো, আপনি শুয়ে পড়লেন, তখন কি হলো, তখন ইনসুলিন কি করলো, সবগুলো গ্লুকোজ, আপনার তো গ্লুকোজটা বার্ন হচ্ছে না। আপনি যদি ইফতারের পরে হাঁটাচলা বা কিছু একটা করতেন তাহলে কিন্তু গ্লুকোজটা বার্ন হতো। যখন গ্লুকোজটা বার্ন হচ্ছে না, ব্লাডে রয়ে যাচ্ছে, তখন ইনসুলিন কি করে, সেটাকে ধরে নিয়ে আপনাকে ফ্যাট বা এই মাসেল সেলের মধ্যে রিজার্ভ করে রাখে, মাসেলের গ্লাইকোজেন হিসাবে, ফ্যাট হিসাবে রিজার্ভ করে রাখে। মানে আমরা যেটা বুঝতে পারলাম যে ইফতারের পরে পেটটা নাই খাওয়া যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যদি বেশি খেয়ে ঘুমানো যাবে না, ঘুমানো যাবে না, ঘুমালে কিন্তু আমাকে আপনার ওয়েট ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবে, আমার ফ্যাট গেইন হবে। হ্যাঁ। দ্রুত ফ্যাট গেইন হবে, কারণ হচ্ছে আপনার তো ওই গ্লুকোজটা বার্ন হচ্ছে না, আর গ্লুকোজটা স্পাইকে আছে, তখন কিন্তু ইনসুলিন সেটাকে নিয়ে আপনার ফ্যাটে বা গ্লাইকোজেন। ওকে, সব থেকে নেগলেক্ট করা হয় যে ব্যাপারটা, একটা হচ্ছে ইলেকট্রোলাইটস। যদি একটু অনেক ভিউয়ারদের জন্য অ্যাডভান্স কোশ্চেন হয়ে যাবে, তাও তুমি যেহেতু অ্যাডভান্স লেভেলের প্রফেশনাল মানুষ, তাও তুমি একটু বলো যে ইলেকট্রোলাইটস ব্যালেন্স এবং যে ওয়াটারের বা হাইড্রেশনের যে ব্যাপারটা আছে, এটা নিয়ে কিছু বলো। আসলে দেখেন, আমরা রমজান মাসে কিন্তু সারাদিন পানিও খাই না, তখন কি হয় যে পানি যেহেতু খাচ্ছি না, তাহলে আমরা কিন্তু অনেকটা ডিহাইড্রেশনে চলে যাই। ডিহাইড্রেশন মানে হাইড্রেশনের অভাব, পানির অভাব। তো পানির অভাব করলে কি হয়, তখন হচ্ছে আমাদের বডি কিন্তু যে বেসিক কিছু কাজে কিন্তু আমাদের একটু মেটাবলিজম স্লো করে দেয়, বা বেসিক কিছু কাজ স্লো করে দেয়। পানির অভাবে অনেকগুলো কাজ হয় না, আপনারা জানেন, সুন্দর ভালোভাবে হয় না। তো তখন ইফতারের পরে যখন আপনি পানি খেলেন, অনেকে কি করে যে পানি খাওয়ার পরে ইফতারের পরে চা খায়। চা কিন্তু একটা অ্যান্টি ডাইউরেটিক পদার্থ, ডাইউরেটিক, অ্যান্টি ডাইউরেটিক, এগুলা টার্মগুলো যদি আমি সহজে এক্সপ্লেন করি, অ্যান্টি ডাইউরেটিক হচ্ছে এক কথা আপনার শরীর থেকে পানি বাইর করে দিয়ে আপনাকে মানে এয়ারটাকে আপনার শরীর থেকে শুকিয়ে দিবে, মানে পানি বাইর করে ডিহাইড্রেটেড করে দিবে। আপনি একে তো সারাদিন কিছু খেলেন না, তারপরে ইফতার করে সাথে সাথে আবার চা খেলেন, তখন আপনার বডিতে যেটুকু পানি অ্যাবজর্ব হওয়ার কথা ছিল সেটাও অ্যাবজর্ব হয় না, বাইর করে দিয়ে। এখন ইলেকট্রোলাইট এখানে কি করে, ইলেকট্রোলাইটে কিন্তু ক্যাটায়ন অ্যানায়ন 2 ধরনের আয়ন থাকে। তো আয়নগুলো কি করে, তারা কিন্তু খুব সহজে পানিকে ধরে রাখতে পারে শরীরে। আমরা যে সল্ট যেটা খাই বা ইলেকট্রোলাইট যেগুলো, ইলেকট্রোলাইট কিন্তু এই যে লবণ থাকে, সল্ট থাকে, হট স্যালাইন, টেবিল সল্ট, নরমাল সল্ট যেটা, বা টেবিল সল্ট, স্যালাইন যেটা আছে, তখন কি হয়, তখন এইগুলো হচ্ছে আবার ডাইউরেটিক। ডাইউরেটিক মানে হচ্ছে আপনার বডিতে কিন্তু পানি ধরে রাখতে সাহায্য করে। তখন ইলেকট্রোলাইট খেলেও আপনার যে পানির ডিহাইড্রেশনের মানে অভাবটা কিন্তু পূরণ করে দেয়। মানে আমাদেরকে রমজানে হাইড্রেটেড থাকতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং যে সল্ট, হ্যাঁ, চা কফি অ্যাভয়েড করতে হবে এবং সল্টটা মেইনটেইন করতে হবে। অনেকে আছে যে লবণ খেতে চায় না। সেবার একটা ইন্টারেস্টিং কোশ্চেন করবো, যে অনেকে আছে যে রমজান মাসে ওয়েট লস করতে চায়, কিন্তু দেখা যায় ওয়েট গেইন করা শুরু করে, এবং হিসাবে কিন্তু ওয়েট লস হওয়ারই কথা ছিল কেউ যদি প্রপারলি ফাস্টিং করে। এটা কেন হয়? আমি নিজেই এটার ভুক্তভোগী। আমি আসলে অনেক কিছু জানি, কিন্তু আমি নিজে মানি না, এটা অনেকেই আছে। আমি ভুক্তভোগী কেন বললাম, কারণ দেখেন, আমরা কিন্তু মানে লবণ যেটা খাই সেটা কিন্তু ওই যে একই বলে, ইফতারিতে যাই কিছু খাই, ভাজা পোড়াতে অনেক লবণ ইউজ করি, পোলাও বা আমরা যে খাবারগুলো খাই, মুড়ি ভর্তা বলেন, সব কিছুতে কিছুটা লবণ ইউজ করি আমরা। তো সেই লবণগুলো কি করে, আপনার যে ফ্যাটটা জমা হয়, এটা আসলে ফ্যাট না, বেশিরভাগ অংশ পানি জমা করে রাখে শরীর। ফ্যাট একটা মানে দীর্ঘমেয়াদী প্রসেস, আস্তে 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 ফ্যাট জমা হয়। কিন্তু হঠাৎ করে 1 মাসে আপনি মোটা হয়ে গেলেন, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার যে লবণটা আপনার পানিটাকে শোষণ করে ধরে রাখতেছে। আবার যারা অনেক বেশি চা খায়, ওরা দেখবেন যে যেটুকু শুকানোর কথা ছিল তার চেয়ে বেশি শুকায় যায়। আবার ভিটামিনের অভাবে ওদের চুল পড়ে যেতে পারে, কারণ ভিটামিন, 2 ধরনের ভিটামিন দ্রবীভূত হয় পানিতে, একটা হচ্ছে ভিটামিন বি, একটা হচ্ছে ভিটামিন সি। এই ভিটামিন বি আর সি যখন আপনার বডি পর্যাপ্ত পানি পায় না, তখন কিন্তু এগুলো ডাইজেস্ট হয় না। তখন কি হয়, এই ভিটামিনের অভাবে দেখা যায় অনেকে দাঁতের সমস্যা হয়, চুল পড়ে যেতে পারে। তো আসলে চা কফি যতটুকু সম্ভব অ্যাভয়েড করা, আবার অতিরিক্ত লবণ খাওয়াও তো ঠিক হবে না, কম খাওয়াও ঠিক হবে না, একটা ব্যালেন্স করে খেতে হবে, যাতে আমার ওয়েট খুব বেশি না বাড়ে, আবার এই চা কফির কারণে খুব বেশি কমে না যায়। এইভাবে মেনটেন করতে হবে। ওকে, থ্যাংক ইউ জাহিদ। আমরা, কারণ আমাদের অলরেডি ইফতারের সময় হয়ে গেছে, আমার সাথে জাহিদ আছে, আমি জাহিদের অফিসে আছি। আপনাদের যদি নেক্সট কোনো কোশ্চেন থেকে থাকে জাহিদের কাছে, আপনারা কমেন্ট করে দিন। ইনশাল্লাহ আমি জাহিদের অফিসে নেক্সট কখনো আসলে আমি আবার জাহিদকে কোশ্চেন করবো, আমিও শিখবো, আপনারাও শিখবেন, একসাথে শিখবো। থ্যাংক ইউ।